এলিট কি, এলিট কারা, এটা বুঝতে গেলে আমাদেরকে একটা দেশের জনগোষ্ঠীর দিকে তাকাতে হবে। একটা দেশের জনগোষ্ঠীকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি। একটা ভাগে খুব অল্প কিছু মানুষ, অল্প কিছু লোকজন থাকে, তারা ক্ষমতাবান এবং বিত্তবান, তারাই একটা দেশের শাসন কার্য পরিচালনা করে, অথবা সরাসরি শাসন কার্য পরিচালনা না করলেও যারা শাসন কার্য পরিচালনা করে তাদেরকে প্রভাবিত করতে পারে। আরেকটা শ্রেণী আছে, আরেকটা দিকে আছে সাধারণ জনগণ। এরা শাসন কার্যে সরাসরি ভূমিকা পালন করে না, এবং শাসন যারা করে তাদেরকে সরাসরি প্রভাবিত করতে পারে না। তো প্রথম শ্রেণীর কথা আমরা বলি, যারা শাসন কার্যকে পরিচালনা করে অথবা শাসন কার্যকে প্রভাবিত করে, এবং যারা ক্ষমতাবান এবং বিত্তবান, এই শ্রেণীর লোকজনকে বলা হয় এলিট, এবং বাংলায় আমরা যাকে বলি অভিজাত। এই এলিটিজমকে আমরা বলি অভিজাত তন্ত্র। তো একটু বোঝা যাক যে অভিজাত তন্ত্র এই কথার উৎপত্তি কোথা থেকে হলো। অভিজাত বা এলিট এ কথাটা আসে চোইক্স শব্দ থেকে। চোইক্স মানে কি, অল্প কিছু, চোজেন কিছু পিপল, অর্থাৎ এরা সংখ্যায় কম হবে কিন্তু এরা ক্ষমতাবান হবে, এদের অর্থবিত্ত থাকবে, এরাই হচ্ছে এলিট। এছাড়াও ফ্রান্সে একটা কথা বলা হতো যে সপ্তদশ শতাব্দীতে এই এলিট বলতে বোঝানো হতো হচ্ছে কি, যে মূল্যবান পণ্য সামগ্রীকে। পরবর্তীতে এই শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাবান এবং অর্থশালী লোকজনদেরকেও বোঝানো হয়। তা আমরা বুঝতেই পারলাম যে এলিট বলতে আমরা সমাজের বিত্তবান এবং হচ্ছে এবং ক্ষমতাবান লোকদেরকে বুঝতে পারি। এখন আমরা যাব হচ্ছে এলিট কথাটার গুরুত্ব কতটুকু। আমরা সহজে অনুমান করতে পারি এলিট কথার গুরুত্ব অনেক বেশি, কারণ এরা একটা দেশের রাজনীতি যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি একটা দেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে। ব্যবসা বাণিজ্য আমরা দেখি যে এলন মাস্ক ট্রাম্পকে ক্ষমতায় এনেছেন। আবার অন্যদিকেও দেখা যায় যে বিভিন্ন দেশে ব্যবসায়ীরা যারা শাসন কার্য পরিচালনা করে তাদের উপর খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। আমাদের দেশেও কিন্তু ব্যবসায়ীদের প্রভাব অনেক গুরুত্বপূর্ণ। যারা শাসন করে, শাসন কার্যে যারা থাকে, তাদের উপর ব্যবসায়ীদের একটা প্রভাব থাকে। এরকম আরো আরো অনেক ভাবে দেখি যে এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন হচ্ছে এলিটরা একটা দেশের শাসন ব্যবস্থা কিরকম হবে, একটা দেশে কি গণতন্ত্র থাকবে, নাকি একটা দেশে রাজতন্ত্র থাকবে, নাকি একটা দেশে অন্য কোন রকম সরকার ব্যবস্থা থাকবে, সেইটা নির্ধারণ করে হচ্ছে এই এলিট বা অভিজাততন্ত্রের লোকেরা। আবার অর্থনীতি অর্থনীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু এলিটদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা সাধারণ জনগণ যতই পরিশ্রম করি না কেন, যতই খাটাখাটনি করি না কেন, এইটা অর্থনীতিকে আমূল ভাবে পাল্টে দেওয়ার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা একটা দেশে পালন করে না। একটা দেশের অর্থনীতি আমূল ভাবে পরিবর্তন করে দিতে পারে অভিযাত্রায়। অভিজাতদের চিন্তা, অভিজাতদের ধারণা অনেক গুরুত্বপূর্ণ। তো একটা দেশের নানা দিক, সেটা রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, এমনকি সামরিক নীতি, এমনকি রাষ্ট্রনীতি, এমনকি সমাজনীতি, এগুলো পরিবর্তনে, এগুলোর উন্নয়ন সাধনে এবং এগুলোকে প্রগ্রেসিভ দিকে পরিচালনা করার ক্ষেত্রে এলিটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এলিট কারা এটাও কিন্তু আমাদের একটু বুঝতে হবে। এলিট সাধারণত এলিটরা শাসন কার্য পরিচালনা করে। তো এলিট বলতে আমরা বুঝাইতে পারি যে একটা দেশে বর্তমান ক্ষেত্রে যারা শাসন কার্য পরিচালনা করে, এমপি, তারা এলিট হতে পারে, প্রধানমন্ত্রী এলিট হতে পারে, রাষ্ট্রপতি এলিট হতে পারে, এরা 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 এলিট। আবার যারা আমলা, আমলারা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আমলারা তারাও কিন্তু এলিট। অন্যদিকে সামরিক যারা বড় বড় কর্মকর্তা তারাও কিন্তু এলিট। আবার ওই যে ব্যবসায়ীদের কথা বললাম, ব্যবসায়ীরাও কিন্তু এলিট। আবার আমরা যদি দেখি বড় বড় প্রফেসর যারা আছে তারাও কিন্তু এলিট। হ্যাঁ, এরকম আরো অনেকেই এলিট হতে পারে, যারা অর্থাৎ যাদের ক্ষমতা আছে, যাদের যাদের প্রভাব আছে, যাদের অর্থ আছে। বড় বড় সাংবাদিক, সাংবাদিকরা যারা সম্পাদক, সম্পাদক যারা আছে, বড় বড় সাংবাদিক, খুব গুরুত্বপূর্ণ সাংবাদিক, যাদের কথা লোকে শোনে, হ্যাঁ, তারাও কিন্তু এলিট হতে পারে। অর্থাৎ এই যে সমাজের যে অল্প কয়েক কোটি সংখ্যক মানুষ, যারা খুবই প্রভাবশালী, যাদের অর্থ আছে, সেই সাথে যাদের ক্ষমতাও আছে, এরাই হচ্ছে মূলত এলিট শ্রেণী। এবং এরা কিন্তু একটা দেশের যে রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক পরিচালনার ক্ষেত্রে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এলিট আবর্তন। এলিট ব্যাপারটা, এই শ্রেণীটা সবসময় একটা জায়গায় নিবদ্ধ থাকে না। এটাকে বলা হয় হচ্ছে
এলিটিজম হচ্ছে একটা ডাইনামিক বিষয়। এটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়। হ্যাঁ, এবং এই এই যে এলিট যারা আছে, আজকে যারা এলিট, আজকে কিছু মানুষ এলিট, তাদের বংশধররাই যে আজ থেকে 100 বছর পরে বা 50 বছর পরে এলিট থাকবে এমনটা ঠিক না। কারণ যারা আজকে লেখাপড়ায় ভালো, প্রভাবশালী, যাদের টাকা পয়সা আছে, আজ থেকে 100 বছর পরে গিয়ে তাদের বংশধরদের এই টাকা পয়সা, ক্ষমতা নাও থাকতে পারে। অবশ্যই পরিবর্তন হয়। এই যে পরিবর্তনীয় অবস্থা, এটাকে বলা হয় এলিট সার্কুলেশন বা এলিট আবর্তন। অর্থাৎ আজকে যারা এলিট, তারা কিছুদিন পরে গিয়ে, একটা নির্দিষ্ট সময় পরে পরে গিয়ে তারা নন এলিটে রূপান্তরিত হবে। আজকে যারা নন এলিট, যারা আজকের একটা, আজকে যারা অনেকজন আছে যারা সাধারণ জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত, তাদের কেউ কেউ আবার 100 বছর পরে গিয়ে দেখা যাবে, বা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তাদের কেউ এলিটে পরিণত হয়ে যাবে। এই যে এলিট, এলিট থেকে নন এলিট হওয়া এবং নন এলিট থেকে এলিট হওয়া, এই বিষয়টাকে, এই সার্কুলেশনটাকে, এই আবর্তনটাকে বলা হয় এলিট আবর্তন। তো এলিটও এক থাকে না, তবে অর্থাৎ এলিটও এক জায়গায় নিবদ্ধ থাকে না। সব, একটা গোষ্ঠী, একটা বংশ সবসময় এলিট থাকবে না। এই বংশ এলিট থেকে নন এলিট হবে, আবার নন এলিট থেকে কিছু কিছু বংশ এলিট হয়ে যাবে। এখন বলে রাখি, এলিট তত্ত্বটা কি আসলে কি সব দিক থেকে কারেক্ট কিনা, বা এটা কি সমালোচনার ঊর্ধ্বে কিনা? বলাই বাহুল্য, এটা সমালোচনার ঊর্ধ্বে নয়। এলিট তত্ত্ব নিয়ে অনেক সমালোচনা আছে। যেই দেশে এলিটরাই শুধু নিজেদের কথাই চিন্তা করে, অনেক প্রভাবশালী, সেই দেশের আসলে জনগণের প্রকৃত উন্নয়ন হয় না। যেই দেশের এলিটরা সুচিন্তা করবে, যেই দেশের এলিটরা জনগণকে নিয়ে চিন্তা করবে, এবং যে দেশের এলিটরা সত্যিকার অর্থে ক্ষমতার বিভাজন নিয়ে চিন্তা করে, ক্ষমতার ব্যালেন্স নিয়ে চিন্তা করে, ভারসাম্য নিয়ে চিন্তা করে, এবং জনগণের ক্ষমতা নিয়ে চিন্তা করে, সেই দেশে আসলে এগিয়ে যায়। আমরা কিছু কিছু দেশ দেখি, যেমন হচ্ছে রাশিয়া, নর্থ কোরিয়া, ওই দেশের এলিটদের চিন্তার মানে পশ্চাদপরায়ণতার কারণে কিন্তু তাদের দেশে এই যে সোকল অটোক্রেটিক গভর্নমেন্ট, সেখানে স্বৈরাচারী সরকারগুলো আমরা দেখতে পাই। কারণ হচ্ছে এলিটরা এই স্বৈরাচারী সরকারদেরকে প্যাট্রোনাইজ করে। এলিটরা যদি একটা স্বৈরাচারী সরকারকে প্যাট্রোনাইজ না করে, তাহলে সেই স্বৈরাচারী সরকারের পক্ষে আসলে ওই দেশে টিকে থাকা যায় না। এলিটরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে তাই করে। এই জন্য একটা দেশে এলিটদের প্রভাব থাকে, কিন্তু সীমিত থাকা উচিত। এলিটদের প্রভাব বেড়ে গেলেই সেই দেশ আসলে জনগণের দেশ থাকে না, সেটা অল্প কিছু লোকের দেশ থাকে। সেখানে হয়তো ব্যবসা বাণিজ্য ভালো হয়, সেখানে হয়তো লোক দেখানো কিছু উন্নতি হয়, কিন্তু বাস্তবে জনগণের দিকে তাকিয়ে উন্নতি করার যে যে চিন্তা, যে প্র্যাকটিস, যে অনুশীলন, সেটা আসলে সেই দেশে হয় না। উন্নয়নের সুফল থেকে, উন্নয়ন থাকলেও উন্নয়নের সুফল থেকে একটা দেশের জনগণ বঞ্চিত হয়, যদি এলিটদের অতিমাত্রায় প্রভাব থাকে। তো এলিটরা গুরুত্বপূর্ণ। এলিটরা ক্ষমতা নির্ধারণ করে, এলিটরা রাজনীতি নির্ধারণ করে, অর্থনীতি নির্ধারণ করে, ব্যবসা নির্ধারণ করে, শাসনতন্ত্র, এবং এবং হচ্ছে অন্যান্য বিষয়, সমাজতন্ত্র সবই নির্ধারণ করে। কিন্তু তারপরেও এলিটদের ক্ষমতার একটা সীমারেখা থাকা উচিত। অনেক দেশে, আমাদের দেশেও এলিটরা অতিমাত্রায় ক্ষমতায়িত, অতি, তাদের ক্ষমতা, তাদের প্রভাব অসীম। সেই কারণে এই দেশে বারবার আন্দোলন হলেও, বারবার স্বাধীনতা আন্দোলন, বারবার অভ্যুত্থান হলেও এই দেশের সাধারণ জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি। এলিটরা গুরুত্বপূর্ণ, এলিটরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু তাদের প্রভাব, তাদের ক্ষমতা, তাদের যে চিন্তার যে প্রভাব, সেটা সীমিত থাকাটাই ভালো। সেটা একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে যাওয়া উচিত নয়। তাহলে এই ছিল এলিটিজম নিয়ে বা অভিজাততন্ত্র নিয়ে একটা সাধারণ আলোচনা। ধন্যবাদ।